পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে আজকের এই ঘটনাটা এসেছে। ঘটনাটা পাঠিয়েছে সূর্য। সূর্য একটা গ্রামের ছেলে আর কি। ঘটনাটা ওদেরই পাড়ার এক জমিদার বাড়িকে কেন্দ্র করে মোটামুটি 4 বছর আগে ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে প্রথম দিকে সাধারণ কোনো ঘটনা হবে, কিন্তু সত্যি কথা বলছি এই ঘটনাটা পড়ার পর আমি লিটারেলি ভয় পেয়েছিলাম। মানে ঘটনাটা যখন আমি পড়ছিলাম না, তখন আমি একটা ফাঁকা বিল্ডিংয়ে একা ছিলাম রাত্রিবেলা। তো আমি ঘটনাটা পড়ছি আর মানে আমার একটা শিহরণ খেলছিল। মোটামুটি যখন ঘটনাটার আস্তে আস্তে বড় হচ্ছে, আমি ভেতরের দিকে ঢুকছি। তো সূর্য নামের যে ছেলেটা ছিল, সে আবার এসব ভূত প্রেত দৈত্য দানব এসবে তেমন বিশ্বাস করতো না। তবে তার প্যারানর্মাল বিষয় বা ইনভেস্টিগেশন করার বিষয়ে কিন্তু প্রচণ্ড আগ্রহ ছিল। তো এই ঘটনাটা ঘটার আগেও সূর্য কখনো ভাবতে পারেনি বা সূর্যকে এমন কোনো সূর্যের সাথে ঘটনা ঘটেনি যেটা সূর্যকে ভেতর থেকে ভেঙে দেবে। ঘটনাটা ঘটেছিল 2022 সালে। সূর্যের ফোনে একটা ফোন আসে। তার আগে একটা কথা বলে দিই যে সূর্যর এই ইনভেস্টিগেশন করার যে পাগলামো, সেটা কিন্তু নর্মাল ছিল না। মনে করো কোথাও শুনলো যে আজকে ওখানে অদ্ভুত কিছু শোনা যাচ্ছে বা ঘটছে, সে তার হাতের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সূর্যর কাছে ওর বন্ধুর একটা ফোন আসে যে, বন্ধু জানিস ওই যে আমাদের ওখানে জমিদার বাড়িটা আছে না, ওই জমিদার বাড়িতে আজব কিছু ঘটনা ঘটছে। যারা ওখানে যাচ্ছে তারা কখনো না মানে একা ফিরছে না, বা তারা বিভিন্ন ধরনের শব্দ শুনছে মাঝরাতে সেই বাড়ি থেকে। আর অনেকে শুনছে বা অনেকে দেখেছে সেখানে নাকি ছায়া ঘুরছে। তো অ্যাজ ইউজুয়াল সূর্য প্রথমে বিষয়টাকে গুজবভাবেই ধরে নেয়। তারপরে সূর্য যেটা করে, তার বন্ধুকে বলে যে না, সে যাবে না। তো তারপরে সূর্য কী করে, মানে এমন একটা কথা সূর্যর সেই বন্ধু সূর্যকে বলে, যেটার পরে সূর্য একটু হলেও ভাবতে বাধ্য হয় যে কিছু একটা তো কাহিনী আছে। সূর্য বলে যে ওইখানে যারা যারা যাচ্ছে তারা ফার্স্টলি অসুস্থ হয়ে ফিরছে, এবং তারা এমন কিছু ছায়া দেখছে যেটা দেখে মানুষের হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। তো যাই হোক, সূর্য অত কিছু আর ভাবেনি। তো মোটামুটি 22 সালের 1 নভেম্বর মাসে, মোটামুটি শীতের রাত, তো সেই মতো এক শনিবার রাতে সূর্য ইএমএফআর মেশিন, মানে মিটার যেটাকে বলে, ক্যামেরা, টর্চ লাইট আর বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সে সোজা চলে যায় সেই জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়ির দিকে গিয়ে সে প্রথমে যে জমিদার বাড়ির সামনের গেটটা দেখে, সেই গেটটা পুরো লোহার বড় একটা গেট। গেটটায় মোটামুটি মরচে পড়ে গেছে, মানে দাঁড়ালেই কেমন একটা অদ্ভুত একটা ফিল হবে। পুরো বাড়ির দেওয়ালটা কালো হয়ে গেছে, আর সেই দেওয়ালে না, মানে যেরকম আমরা পুরনো হয়ে গেলে স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার চলে আসে, ঠিক সেরকমই একটা ব্যাপার। তো সূর্য অত কিছু ভাবে না, তো মনে মনে ঠিক করে যে যাই ভেতরে ঢুকি। ভেতরে ঢুকতেই সূর্যর নাকে একটা মানে ফটকা পচা গন্ধ আসে, মানে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ যেরকম হয় না, ঠিক সেরকম গন্ধ। সূর্য প্রথমে ঢুকেই তার যে টর্চ লাইটটা, সেই টর্চ লাইটটা পরে ওই ঢুকেই একটা ওখানে ছবি লাগানো ছিল, সেই ছবির মধ্যে। তো সূর্য যখন টর্চ লাইটটা ওই ছবির মধ্যে পড়ে, সূর্য দেখে যে মানে মানুষের ছবি লাগানো আছে, এবং তাতে না তার মানুষের যে মুখগুলো ছিল সেই ছবির মধ্যে, সেই মুখগুলোতে ধুলো ঢুকে আছে, মানে ধুলো পড়ে জমে গেছে। সূর্য আবার ভালো করে যখন টর্চটা সেই দিকে মারে না, তখন সূর্য দেখে মানে সেই যে ছবির মানুষগুলো, সেগুলো যেন সূর্যর দিকে তাকিয়ে আছে। তো সূর্য ভাবে যে যাই, এক কাজ করি, আগে প্রথম তলাটা ঘুরে নিই, তারপরে না হয় আমরা মানে ওপর তলায় যাব। তো সূর্য কী করে, প্রথমে চিলেকোঠা যে আছে, চিলেকোঠার দিকে যায়। তো চিলেকোঠার দিকে গিয়ে মানে চিলেকোঠায় ওঠার সময় দেখে না গেটটা আধ খোলা যেটাকে বলে। তো আধ খোলা থাকার পরে সে দরজাটাকে আস্তে করে ঠেলা দেয়। এবার ঠেলা দিতেই যে শব্দটা করে আসে না, মানে সেই শব্দটা ভয়ঙ্কর রকমের শব্দ। ও একটা কথা বলতে ভুলে গেছি, এই চিলেকোঠা ওঠার আগে সূর্যর না মনে হচ্ছিল যে তার মানে ঠিক সে যখন পা ফেলছে, তার পায়ের সাথে সাথে না একটা পা পড়ছে, মানে তাকে কেউ ফলো করছে, তার পেছন পেছন হাঁটছে। কিন্তু সূর্য অতটা মানে গায়ে লাগায়নি, ভেবেছে কোনো হয়তো তার পায়েরই ইকো হচ্ছে যেটাকে বলে। তো যাই হোক, সেই গেটটা যখন সূর্য ধাক্কা দেয়, একটা ক্যাঁচ ক্যাঁচ, মানে পুরোনো গেট আমরা কাঠের দরজা খুললে কেমন হয় সেরকম ক্যাঁচ ক্যাঁচ করে ওঠে। তো
তো এরপরে সূর্য কি করে, ওই চিলেকোঠার মধ্যে ঢোকে। তো চিলেকোঠায় ঢোকার পরেই সূর্যর সামনে দেখতে পাই একটা মানে ঘরের মাঝখানে, চিলেকোঠার মাঝখানে একটা চেয়ার রাখা, আর ঠিক চেয়ারের মধ্যে রাখা আছে একটা মেশিন, টেপ রেকর্ডার যেটাকে বলে। কিন্তু কিন্তু আশ্চর্যের বিষয়, সেই টেপ রেকর্ডারটাতে না আলো জ্বলছিল, তার লাল লাইট জ্বলছিল। মানে একটা পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত টেপ রেকর্ডার, সেটাতে আলো জ্বলছে। মানে এটা তো ভয়েরই একটা ব্যাপার। সূর্য সেই টেপ রেকর্ডারটা তুলে যে প্লে বাটনটা আছে এটাতে ক্লিক করে। তো প্লে বাটনে ক্লিক করতেই না প্রথমে না ওই ঝিঝি করে একটা শব্দ হয় দেখবে টেপ রেকর্ডারে, ঠিক সেরকমভাবে রেডিওর যেরকম শব্দ হয় ঠিক সেভাবেই, সরি আমার ভুল হয়েছিল, টেপ রেকর্ডার না, ওটা রেডিও। তো রেডিওতে ওরকম ঝিঝি শব্দ শুরু হয়। তারপরে কিছুক্ষণ পরে না অদ্ভুত কান্নার শব্দ শুরু হয় এক মহিলার। আর কান্নাটা এত মানে ভয়ঙ্কর বলে এতটা করুণার মনে হচ্ছিল যে মানে কেউ আর্তনাদ করছে, এরকম একটা বিষয়। তো এই কান্নার শব্দটা আস্তে আস্তে হাসির শব্দে পরিণত হয়। আর হাসিটা না মনে হচ্ছে মানে কানে তালা লাগিয়ে দেবে। আর হাসিটা মানুষের হাসি ছিল না, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো মানে ছায়া একসাথে হাসছে। সূর্য তখনও নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে না, এটা তার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে। সে যেটাই করুক না কেন, মানে সে ভাবছে যে তার সঙ্গে এটা হতে পারে না। ঠিক তখনই সূর্যের যে পেছনে রাখা চেয়ারটা সেটা নিজে নিজে দুলতে শুরু করলো, আর ক্যাঁচ ক্যাঁচ করে একটা অদ্ভুত শব্দ হতে লাগলো, যেটা না খুব ধীরে ধীরে দুলছিল। কিন্তু ঘরে কোনো হাওয়া ছিল না। সূর্য ক্যামেরা ঘুরিয়ে যেই চেয়ারের দিকে ফোকাস করলো, সঙ্গে সঙ্গে সেই মেশিনটা বিপ বিপ শব্দ শুরু করে দিল আর আলো জ্বলতে শুরু করলো। মানে এত আলো, মানে সেখানে অদ্ভুত একটা বিষয় তৈরি হলো। আর তার সঙ্গে সব স্ক্রিনের লাইট জ্বলে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। ঠিক সেই সময় সূর্যের মনে হলো তার ঠিক ঘাড়ের কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে, আর তার নিঃশ্বাসের শব্দ তার ঘাড়ে পড়ছে। সূর্যের পুরো শরীর পুরো জমে যাচ্ছিল। ও ধীরে ধীরে পেছনে ঘুরল, কিন্তু কেউ নেই। কিন্তু মেঝেতে একটা পায়ের ছাপ দেখা যাচ্ছিল, কাদা মাখা পায়ের ছাপ। মনে হচ্ছে সে আসছে আর সেই পায়ের ছাপটা তাকে অনুসরণ করে করে আসছে। আর সবচেয়ে ভয়ের বিষয় যেটা ছিল, পায়ের ছাপগুলো মানুষের হলেও মনে হচ্ছিল পায়ের পাতাগুলো ঠিক উল্টো দিকে, মানে পুরো পাটাই উল্টো। সূর্য ভয়ে পিছিয়ে আসে। তখনই ঘরের দরজাটা দরাম করে বন্ধ হয়ে যায়। একেবারে অন্ধকার ঘর, টর্চ বন্ধ, ক্যামেরা বন্ধ, শুধু ওই ইএমএফ মেশিনটা বিপ বিপ সাউন্ড চালিয়ে যাচ্ছে আর লাল লাইট জ্বলছে। আর সে আলোতে দেখতে পাচ্ছে ঘরের ঠিক কোণাতে একটা ছায়াকে, মাথাটা নিচু, চুলগুলো মুখের দিকে ঝুলছে। আর সূর্য দেখলো ওই চোখ নেই, পুরো মুখ কালো ফাঁকা। আর ঠিক তখনই চারিদিক থেকে একটা ফিসফিসানি শব্দ আসে, চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। সূর্য কি করবে ভেবে পাচ্ছে না। সূর্য দরজার দিকে দৌড় দিল, দরজাটাকে জোরে জোরে প্রাণপণে ধাক্কাচ্ছে। সূর্যের মনে হচ্ছে তার পাটা কেউ আঁকড়ে ধরেছে। সূর্য কি করবে ভেবে পাচ্ছে না। সূর্য দেখতে পাচ্ছে তার খাটের নিচ থেকে একটা হাত এসে তার পাটাকে পুরো আঁকড়ে ধরেছে। সূর্য শরীর পুরো অবশ হয়ে গেছে। সূর্য কি করবে ভেবে পাচ্ছে না। আর সেই হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, আর এই হাতটা ওর পা ধরেছিল। সূর্য চিৎকার করে লাথি মারে, আর সঙ্গে সঙ্গে তার পা ছেড়ে যায়। ও দৌড়ে নিচে নামতে শুরু করে, আর ও বুঝতে পারে ওর পেছনে পেছনে কেউ একটা আসছে। ও যত জোরে দৌড়চ্ছে সেও তত জোরে দৌড়চ্ছে। ধূপ ধূপ করে সাউন্ড হচ্ছে সিঁড়ি দিয়ে নামার। সূর্য নিচে নামার চেষ্টা করে। সূর্য নিচে নেমে তার পেছনে তাকানোর সাহস হচ্ছিল না। কিন্তু সে একবার পেছনে তাকিয়েছিল। সে পেছনে তাকিয়ে কি দেখলো জানো? সে যা দেখলো তাতে তার পায়ের রক্ত মাথায় উঠে আসার জোগাড়। সূর্য দেখতে পেল তার পেছনে একটা না, দুটা না, 10-12টা ছায়া সিঁড়ির যে রেলিং থাকে সে রেলিংয়ে ঝুলছে। সূর্য কি করবে ভেবে পাচ্ছে না। সূর্য প্রাণপণে সেখান থেকে কোনোভাবে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে সে যখন পেছনে তাকালো, সে দেখছে সেখানে কতগুলো ছায়া দাঁড়িয়ে আছে। আর ঠিক জানলা দিয়ে দেখতে পাচ্ছে
একটা ছায়া কাচের মধ্যে মাথা ঠুকছে। সূর্য গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়িটাকে স্টার্ট দিতে পারলো না। কোনোভাবেই গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তারপরে সেই ছায়া মূর্তিগুলো অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। সূর্য কী করবে ভেবে পাচ্ছে না। মনে হচ্ছে সূর্যকে ডাকছে। সূর্য এবার ভগবানের নাম করতে করতে যত জোরে সম্ভব কিক করলো, আর সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট হয়ে গেল। সূর্য প্রাণপণে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরে আসলো। ঘটনাটা কিন্তু এখানেই শেষ না। সূর্য অবশ্য ভেবেছিল যে ঘটনাটা এখানেই শেষ, কিন্তু এরপরে সূর্যর জীবনে আরও অন্ধকার নেমে আসে। সূর্য যখন ঘরে বসে থাকতো, সূর্য দেখত তার ঘরের পাশে কেউ ছায়া, মানে ঘরের পাশে, মানে দরজার যে ফাঁকাটা থাকে সেখান থেকে ছায়া ঘুরে বেড়াচ্ছে। সূর্য যখন দরজা খুলতো, সূর্য দেখতে পেত সেখানে কেউ নেই। এমন ঘটনা সূর্যর সঙ্গে বারংবার ঘটত। তারপরের অদ্ভুত বা আশ্চর্য ঘটনাটা ঘটে 1 সপ্তাহ পরে, যখন সূর্য সেই ফুটেজটা দেখতে বসেছিল। সূর্য দেখছে প্রথম দিকে সব কিছু স্বাভাবিক থাকলেও মোটামুটি কিছুক্ষণ পর থেকে একটা ছায়া তার পেছন পেছন ঘুরে বেরিয়েছে। আর সূর্য যখন দৌড়াচ্ছিল তখন সে দেখছে, মানে তখন ক্যামেরাটা না একটুখানি ঘুরে যায়, তো সূর্য দেখছে সেখানে 10 থেকে 12টা ছায়ামূর্তি সূর্যর দিকে লোলভ দৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্য এখানেই শেষ করে। সূর্য এরপরে আর কিছু ভাবেনি। এই ফুটেজগুলো সূর্য যাকে যাকে দেখিয়েছে তারা বলেছে যে সেখানে ও কেন গিয়েছিল। আর এই মানে রেকর্ডিংয়ের শেষে একটা আরও আলাদা মুখ দেখা যায়, আর সেই মুখটা কোনো মানুষের, কোনো সাধারণ কিছুর ছিল না। আর সেই পরিত্যক্ত বাড়িটা, মানে সেই পরিত্যক্ত জমিদার বাড়িটা এখনও পরিত্যক্ত হয়েই পড়ে আছে। এরপরে আর তেমন কোনো ঘটনা সূর্যর সঙ্গে ঘটেনি, কিন্তু এই ঘটনার পর সূর্য পুরো ভেতর থেকে নড়ে গিয়েছিল। সূর্য আর কখনো এই ইনভেস্টিগেশন করার ভূত মাথায় তোলেনি। এই ছিল সূর্যর জীবনের একটা ঘটনা। সূর্য আমাকে যেভাবে পাঠিয়েছে আমি তোমাদের ঠিক সেভাবেই তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো থেকো। এবার আমরা শুরু করব পরের ঘটনা। এবার যে ঘটনাটা তোমরা শুনবে, এটা কোনো ভূত, প্রেত, দৈত্য, দানব বা কোনো আত্মার ঘটনা না। এটা আমাদের একটা মনের ভক্তির ঘটনা। এটা অলৌকিক ঘটনা। এটা ভগবানের ঘটনা। ঘটনাটা আমাদের সবার বাবা লোকনাথ বাবাকে নিয়ে। ঘটনাটা ঘটেছিল মোটামুটি আজ থেকে 40-50 বছর আগে। শুরু হয়েছিল একটা ছোট্ট বিশ্বাস নিয়ে। বিশ্বাসটা কেমন জানো? ক্যারাম খেলা নিয়ে। কীরকম ক্যারাম খেলা? ক্যারামে যে স্ট্রাইক থাকে, যারা জানো ক্যারাম খেলেছো, ক্যারামে একটা স্ট্রাইক থাকে। তো একটা বাচ্চা ছেলে সেই ক্যারামের স্ট্রাইক কিনেছিল বহু কষ্ট করে। তো তারা যেখানে ক্যারাম খেলতো, ক্যারামটার জায়গাটা ছিল একটা পুকুরের পাড়ে। তো তারা ক্যারাম খেলতে খেলতে না সেই ক্যারামের যে স্ট্রাইকটা চটকে গিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়। এবার 2টো ছেলে নেমেছিল, আর তার মধ্যে একজন ছিল যে সাঁতার জানতো না। তো সে অনেক খুঁজেছে, ঘন্টা 2 ধরে খুঁজছে, সে স্ট্রাইকটা খুঁজে পায়নি। কিন্তু সে ভগবানের নাম করে। তার মাথায় সে কখনো কিন্তু ভাবেনি, কিন্তু তার মাথায় হঠাৎ করে কোথা থেকে আসলো যে লোকনাথ বাবার নাম করো, তাহলেই তুমি স্ট্রাইকটা পেয়ে যাবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, 2 ঘন্টা যেখানে কোনো স্ট্রাইক খুঁজে তারা পায়নি, লোকনাথ বাবার নাম নিতেই সে স্ট্রাইকটা খুঁজে পেয়ে যায়। আর যে নাম নিয়েছিল সেই পেয়েছে, তার কোনো বন্ধু বান্ধব পায়নি। সেই থেকে তার মনের মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি হলো এই বাবা লোকনাথকে নিয়ে, যে সে তার ধ্যান জ্ঞান সব কিছুই লোকনাথ বাবাকে দিয়ে দিল। সে সব কিছুতেই লোকনাথ বাবাকে স্মরণ করে। এভাবে ছেলেটা বড় হলো। সেই লোকনাথ বাবার নাম করেই সে বিশাল টাকার মালিক বর্তমানে। এবং তার একটা ছোট্ট ঘটনা বলি। এই লোকনাথ বাবার নাম করে সে তার যে ব্যবসা করে, লোকনাথ বাবার নামেই ব্যবসার নাম দিল। মানুষের যখন টাকা হয়ে যায়, মানুষ কী করে? লোক দেখানো একটা ব্যাপার চলে আসে। তো ভক্তি থাকলেও একটা লোক দেখানো ব্যাপার আসেই। তো সেই লোকটারই আশেপাশের একজন বাড়িতে সেও লোকনাথ পুজো দিত, এবং সে ঘটা করে মন্দির করেছিল। সে যখন লোকনাথ পুজো দিত, গোটা আমাদের যে আশেপাশের শহর, পুরো শহর জানতো যে হ্যাঁ আজকে ওর বাড়িতে লোকনাথ পুজো। তো সেই দেখা দেখি যে লোকনাথ বাবার ভক্ত, সে কী করেছে, ওইভাবে লোকনাথ পুজো দিতে গেছে। মোটামুটি 600-700 লোকজন নিয়ে খাইয়েছিল। লোকজন এটা কি
মানে একটা আহম্বর, মানে একটা অহংকার। মানে সে তো ভক্তি ভরে ডাকছে ঠিকই আছে, তার সঙ্গে সেই লোককে দেখাচ্ছে দেখো আমি কত লোককে খাওয়ালাম, কত পুজো করলাম। তো এরকম সে 2 বছর করেছে। প্রথম বছরে কিছু হয়নি, দ্বিতীয় বছর যখন সে করে, স্বয়ং বাবা লোকনাথ তাকে স্বপ্ন দেখিয়েছে যে তোর এই রকম পুজো আমি নিচ্ছি না, আমার পছন্দ হচ্ছে না তোর এই পুজো। তুই কি ভেবেছিস তুই লোক খাওয়াচ্ছিস জন্য তুই আমাকে পাবি না। তুই আমাকে ভক্তি ভরে ডাক, আর এইসব পুজো বন্ধ কর, আমি পছন্দ করছি না। মানে সে বলছে সে মানে চাক্ষুষ দেখতে পাচ্ছে যে স্বয়ং বাবা লোকনাথ তার সামনে এসে তাকে বলছে, যদিও সেটা স্বপ্ন ছিল, স্বপ্নে। তারপরে সে সত্যি কথা বলতে লোকনাথ পুজো মানে এইভাবে ঘটা করে দেওয়া বন্ধ করে দেয়, লোকজন খাওয়ানো বন্ধ করে দেয়। এবং সে কি করে, লোকনাথ যেদিন পুজো হয় সেদিন আমাদের এখানে লোকনাথ বাবার মন্দির আছে একটা, সেখানে গিয়ে ভোগ দিয়ে আসে। আর এই লোকনাথ বাবার মানে পুজো দেওয়ার পেছনেও একটা কারণ আছে। সে ভক্তি ভরে ডাকতেও সে কিন্তু পুজো দিত না। পুজো দেওয়ার কারণটা হচ্ছে তার মেয়ে হয়েছিল এবং সে কোনোভাবেই সে ছেলে চাইছিল, কিন্তু কোনোভাবেই তার ছেলে হচ্ছিল না। তারপরে সে কী করেছে, ভগবান মানে বাবা লোকনাথকে বলেছে, বাবা লোকনাথ আমাকে একটা ছেলে দাও, আমি তাহলে আমার ছেলের যেদিন জন্মদিন হবে সেই প্রত্যেক জন্মদিনে আমি তোমার পুজো দেব। তো এই সব বলার পরে সত্যি সত্যিই তার যেখানে ছেলে বা বাচ্চা হচ্ছিল না সেখানে ছেলে হয়। এবং সেই দিনটাতেই অ্যাকচুয়ালটা সে পুজো করে, উনি পুজো করেন আর কি। তারপরে তো ওই ঘটনা যেটা বললাম, ওনাকে বারণ করেছে, তারপরে উনি ঘটা করে পুজো দেওয়া বন্ধ করেছে। আর লোকনাথ বাবার মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দিয়ে আসে। আর যার কথা বলেছিলাম প্রথমে যে বিশাল 600-700 লোকজনকে নিয়ে লোকনাথ বাবার পুজো করায়, লোকনাথ বাবার মন্দির তৈরি করেছে, সে পুরো শেষ। তার এত জায়গা জমি, এত সয় সম্পত্তি পুরো শেষ। তার ওয়াইফ বর্তমানে মানুষের বাড়িতে কাজ করছে। তো এই জন্যই কথায় আছে যে মানুষের ভাগ্য মানুষকে কখন কোথায় ফেলে দেবে সেটার কোনো গ্যারেন্টি আমরা দিতে পারি না। স্বয়ং বাবা লোকনাথের অনেক মহিমা, অনেক লীলার কথা আমরা জানি, যেগুলো আমরা হয়তো অনেকে বিশ্বাস করবো বা অনেকে বিশ্বাস করব না। কিন্তু বাবা লোকনাথ রনে বনে জলে জঙ্গলে, একটা তো কথাই আছেই, যেখানেই বিপদে পড়িবে বাবা লোকনাথকে স্মরণ করিবে। তো বাবা লোকনাথ সবসময় রনে বনে জলে জঙ্গলে থাকতে ভালোবাসে। তাকে এরকম বদ্ধ ঘরের মধ্যে তুমি লাখ টাকার সোনা দিয়েও রাখো না কেন, সে কিন্তু পছন্দ করবে না। ঠিক এইরকমই একটা অলৌকিক ঘটনা আমার খুব ইচ্ছে ছিল তোমাদেরকে শোনাবো। এমনই ঘটনা তোমরা আজকে একটা শুনে নিলে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।